আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে পড়াশোনা করব। বিগত ক্লাসে আমরা ভৌত ও আলোক বিজ্ঞান অর্থাৎ ভৌত ও পরিমাপ যে রাশি প্রথম যে অধ্যায়টা আমাদের, সেই অধ্যায়টা আমরা শেষ করেছি। আজকে থেকে আমাদের কোর্সের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এই অধ্যায়টি আমরা একদম একদম জিরো থেকে আমি ধরে নিব যে তোমরা কিছুই জানো না, আমরা একদম জিরো থেকে শেষ পর্যন্ত শেষ করব এবং খুবই বুঝে বুঝে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা শিখব। পাশাপাশি আমরা সবগুলো জিনিসের নোট করব এবং এই অধ্যায় থেকে যেই এমসিকিউগুলো বিগত বছরের প্রশ্নে এসেছে কিংবা সিকিউগুলো বিগত বছরের প্রশ্নে এসেছে সেগুলো আমরা দেখব। আমরা ক নম্বর কোশ্চেন, খ নম্বর কোশ্চেন এগুলো সবই দেখব এবং বিগত বছরগুলোতে আসলে কিভাবে কোশ্চেনগুলো আসছে এগুলো সব কিছুই আমরা এই কোর্সে দেখব। আমরা মূলত আজকে যে অধ্যায়টা করতেছি এটা আমাদের জিরো টু হিরো ফিজিক্স এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য যে আমাদের পূর্ণাঙ্গ পদার্থবিজ্ঞান কোর্স আছে, এই কোর্সের দ্বিতীয় অধ্যায়। এই কোর্সে আমরা টোটাল 14টা অধ্যায় শেষ করব। এই 14টা অধ্যায়ের মধ্যে অলরেডি আমাদের একটা অধ্যায় শেষ, তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করতেছি। আমরা এই কোর্সে 4টি অধ্যায় ফ্রিতে পড়াচ্ছি এবং বাকি 10টি অধ্যায় আমাদের জন্য পেইড কোর্স আছে। তোমরা চাইলে আমাদের এই পেইড কোর্সে জয়েন হয়ে সম্পূর্ণ সিলেবাস শেষ করে ফেলতে পারো। তোমাদের কথা চিন্তা করে পুরো কোর্সের মূল্য খুবই কম রাখা হয়েছে। কেবলমাত্র 500 টাকায় তোমরা 14টি অধ্যায়ের সমস্ত ক্লাস পেয়ে যাবে। সিকিউ সলভিং, এমসিকিউ সলভিং সহ সব কিছু মিলিয়ে তোমরা পূর্ণাঙ্গ একটা কোর্স পেয়ে যাবে তোমাদের এসএসসির জন্য। এই কোর্সটি করার পর আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ফিজিক্সে। তো চলো আমরা আজকে আমাদের পড়ায় চলে যাই। দেখো, আমরা মূলত গতি অধ্যায়টা শুরু করব। গতি কি সেটা আমরা মোটামুটি সবাই জানি, তাই না? গতি আমরা চারপাশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গতি দেখি। তোমরা গাড়িতে চলাফেরা করো কিংবা ট্রেনে চলাফেরা করো কিংবা বাসে চলাফেরা করো, যেখানেই চলাফেরা করো না কেন সবকিছুই কি একটা গতিতে থাকে না? ওখানে আমরা কি দেখতে পাই না যে তুমি যদি গাড়িতে যাও দেখবে যে সেখানে লেখা থাকবে যে 50 কিলোমিটার পার আওয়ার। এটার মানে কি যে একটা গাড়ি প্রতি ঘন্টায় 50 কিলোমিটার দূরত্ব যাইতে পারে এমন বেগে সে আগাচ্ছে বা এমন গতিতে সে আগাচ্ছে, তাই না? আচ্ছা, একইভাবে ট্রেনেরও একটা গতি থাকে, বা তুমি যদি হাঁটো, তোমার হাঁটারও তো একটা গতি আছে না? তুমি তো একটা নির্দিষ্ট বেগেই হাঁটো, তুমি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করো না? তাহলে অবশ্যই তোমারও একটা গতি আছে, তাই না? আচ্ছা, তো গতি কি এটা আমরা মোটামুটি সবাই জানি। আমরা একটু বইয়ে দেখি কি লেখা আছে। এখানে আসলে শুরুতে তেমন কিছুই লেখা নেই, আমরা একটু পড়বো। হ্যাঁ, দেখো, বলছে আমাদের চারপাশে অনেক ধরনের গতি রয়েছে। একজন যখন সাইকেল চালিয়ে যায় সেটি এক ধরনের গতি, যখন একটি গাড়ি যায় সেটিও এক ধরনের গতি, যখন প্লেন উড়ে যায় সেটিও গতি, পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে সেটিও একটি গতি, ঝুলন্ত একটি বাতি যখন দুলতে থাকে সেটিও গতি, রাইফেল থেকে যখন বুলেট বের হয় সেটিও গতি। আপাত দৃষ্টিতে মনে হয় এই নানা ধরনের গতি সব ভিন্ন ভিন্ন ধরনের গতি, কিন্তু তোমরা জেনে অবাক হবে এবং খুশি হবে যে একবারে অল্প কয়েকটা রাশি দিয়ে এই সবগুলোকে ব্যাখ্যা করা সম্ভব। এখন এই অল্প কয়েকটা রাশি দিয়ে সবগুলোকে কিভাবে ব্যাখ্যা করা সম্ভব এগুলো আসলে আমরা এখন দেখবো না। এই চ্যাপ্টারটা আমরা যখন পড়বো চ্যাপ্টারের ভিতরেই সবকিছু চলে আসবে। আমরা মূলত শুরু করবো আজকে 2.1 থেকে, এবং আমরা কতটুকু পড়বো আমরা একটু দেখাই তোমাদের। আমরা এই যে গতির যে প্রকারভেদগুলো আছে না, এই গতির প্রকারভেদের আগ পর্যন্ত আমরা এই পর্যন্ত এবার আজকের প্রথম ক্লাস আমরা শেষ করব। চলো আমরা শুরু করি। আমাদের প্রথম 2.1 কি বলছে? 2.1 বলছে স্থিতি এবং গতি। স্থিতি আর গতি কি এটা আমরা নাম দেখলেই বুঝতে পারি। দেখো তো, স্থিতি মানে কি? স্থির না। আর গতি মানে কি? কারো একটা গতিশীল। এর মানে সময়ের সাথে যদি তোমার অবস্থানের পরিবর্তন না হয়, অর্থাৎ তুমি এখানে ছিলা, ধরো তুমি এখানে ছিলা, 5 সেকেন্ড পর আমি আবার আসলাম, ধরো তুমি একটা জায়গায় বসে আছো একটা চেয়ারে,
আমি তোমাকে একবার দেখে গেলাম, দেন 10 সেকেন্ড পর আবার আসলাম, দেখলাম যে না তুমি এখানেই বসে আছো। এর মানে সময় ঠিকই আমি যেহেতু 10 সেকেন্ড পর আসি, তাহলে 10 সেকেন্ড সময় অতিবাহিত ঠিকই হয়েছে, কিন্তু তোমার অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। এর মানে কি তুমি সেখানে স্থির না? হ্যাঁ, তুমি স্থির। এইটাকেই বলে হচ্ছে স্থিতি। আর যদি আমি দেখতাম যে হ্যাঁ তুমি আগে হচ্ছে এখানে ছিলা, আমি 10 সেকেন্ড পর দেখলাম যে না তুমি এখানে চলে আসছো, তাহলে তুমি কি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো না, বা তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে না? এটাই বলছে। দেখো, যদি অবস্থানের পরিবর্তন হয়, সময়ের সাথে যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে আমার 10 সেকেন্ডে তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে। অবস্থান পরিবর্তন যেহেতু হয়েছে, তাহলে তো অবশ্যই তোমার কোনো না কোনো একটা গতিতে যাইতে হয়েছে না? এই জন্য এটাকে বলতেছে হচ্ছে গতিশীল বা গতি। এখন এইগুলা তো এই ভিতরে কিন্তু অনেক হাবিজাবি কথা বলছে। হ্যাঁ, আমরা এগুলো পড়বো না, এগুলা থেকে আমাদের জানার তেমন কিছুই নাই। আমরা যেটা করবো সেটা হচ্ছে স্থিতি আর গতির কিছু সংজ্ঞা শিখবো। দেখো, আমরা হচ্ছে সরি, চলো আমরা হচ্ছে একটু নিচে যাই, ঠিক আছে? আমরা গতির, আচ্ছা, গতি শুরু করার আগে আমরা এটা একটু দেখে নিই। হ্যাঁ, এটা দেখলে আসলে আমাদের ক্লিয়ার হবে যে আমাদের কিভাবে পড়া উচিত। দেখো, এটা হচ্ছে বিগত 5 বছরের গতি অধ্যায় থেকে কতগুলো করে কোশ্চেন আসছে সেটার একটা তালিকা। এখানে দেখো, 2021 সাল থেকে দেখো 2021 সালে প্রায় 2টা কোশ্চেন আসছে। দেখছো, 2 নংয়ে এবং 3 নংয়ে 2টা সৃজনশীল আসছে, এবং প্রায় প্রত্যেকটা বোর্ডই, চট্টগ্রাম বোর্ডে আসে নাই একবার, বাট প্রত্যেকটা বোর্ডে 2টা করে সৃজনশীল আসছে। 2022 সালে যেহেতু আমরা হচ্ছে 2022 সালে খুব সম্ভবত শর্ট সিলেবাস ছিল, তো সেই সিলেবাস হচ্ছে একটা একটা করে আসছে। এখানেও 23 সালেও একটা একটা করে আসছে, 24 সালেও একটা একটা করে আসছে, 24 সালে একটু কম আসছে, আর 25 সালেও একটা, এমনকি 2টাও আসছে। এই যে ওরা কিন্তু ফুল সিলেবাস, এই যে 24, 23 আর 22 এই তিনোটাই ছিল হচ্ছে শর্ট সিলেবাসের। দেখো, ফুল সিলেবাস ছিল 21 আর 25, তাহলে ফুল সিলেবাসে কিন্তু অনেক বেশি কোশ্চেন আসে এখান থেকে। দেখছো, প্রচুর পরিমাণে এখান থেকে কোশ্চেন আসে, এবং এমসিকিউ অনেক আছে। দেখো, তিনটা তিনটা 14টা চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার থেকে তোমার 3টা করে আসতেছে, এমসিকিউ আসতেছে, তাই না? তাই এই চ্যাপ্টারটা মোটামুটি ভালো, গুরুত্বপূর্ণ আমাদের জন্য। চলো আমরা হচ্ছে তাহলে একটু সংজ্ঞাগুলো দেখে নিই। হ্যাঁ, চলো। এখানে প্রথমত কি বলছে দেখো তো, প্রথমে বলছে না প্রসঙ্গ কাঠামো। আমরা কি জানি প্রসঙ্গ কাঠামো কি? এই স্থিতি আর গতি পড়ার আগে আমাদের আসলে প্রসঙ্গ কাঠামোটা বোঝা উচিত, যে প্রসঙ্গ কাঠামো কি জিনিস। চলো আমরা একটু চিত্রের সাহায্যে প্রসঙ্গ কাঠামোটা বুঝি। একই সাথে আমরা হচ্ছে আরেকটা জিনিস বুঝবো, আগে আমরা প্রসঙ্গ কাঠামোটা একটু বুঝি। দেখো, আমরা ধরলাম এই গাছটা স্থির, স্থির একদম স্থির, এবং এই গাছের থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তাহলে আমার তো এটাই মনে হবে না যে গাছটা স্থির, এবং আমি যেহেতু হেঁটে যাচ্ছি, তাহলে এই গাছের সাপেক্ষে আমার একটা দূরত্ব আছে, এবং যেহেতু হেঁটে যাচ্ছি তাহলে দূরত্বটা বাড়তেই আছে, তাই না? তাহলে আমি যখন আমার অবস্থান বলবো, ধরো এটা হচ্ছে 2 মিটার, আমি যখন বলবো যে হ্যাঁ আমি গাছ থেকে 2 মিটার দূরত্বে আছি, তাহলে এই যে একটা বস্তুকে আমি আদর্শ ধরলাম যে হ্যাঁ আমি গাছ থেকে এতটুকু দূরত্বে আছি, তাহলে একটা গাছ সে তো ফিক্সড, তাহলে তার থেকে যেহেতু দূরত্ব বুঝাইলাম, তাহলে তখন এই গাছটা হয়ে যাবে হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যাকে আমরা স্থির ধরি, তার সাপেক্ষে যদি আমরা অন্য কারো বেগ বা দূরত্ব বা অবস্থান যেটাই আমরা বলি না কেন, সব কিছুই হবে হচ্ছে এই প্রসঙ্গ কাঠামোতে, এই যে টোটাল প্রসঙ্গ কাঠামোতে। এখানে প্রসঙ্গটাই হচ্ছে আমাদের গাছ, কারণ এই গাছের সাথে কম্পেয়ার করেই আমরা আসলে এই যে বালকটা আছে, এই বালকের অবস্থান, বেগ সবকিছু বলতে পারবো, তাই না? আচ্ছা, এটা গেল একটা জিনিস। ওকে, এখন দেখো এখানে 2টা গাড়ি আছে, একটা হচ্ছে এদিকে যাচ্ছে, আর একটা এই পাশ থেকে এদিকে আসতেছে। এটারও বেগ 10 মিটার/সেকেন্ড, এটারও বেগ 10 মিটার/সেকেন্ড। কি হবে, তোমরা নর্মালি যখন বিভিন্ন গাড়ি ঘোড়ায় ওঠো এবং তোমাদের পাশ দিয়ে আরেকটা গাড়ি যায়, তখন কি মনে হয় যে গাড়িটা তার নর্মাল অবস্থা থেকেও অনেক বেশি দ্রুত তোমাকে পাস করলো না? মনে হয় কিনা? যারা বিশেষ করে ট্রেনে উঠছো, 2টা ট্রেন যখন পাশাপাশি পাস করে, তুমি খেয়াল করে দেখবা, তুমি যদি ট্রেনে থাকো, একটা ট্রেন যদি স্টেশনে দাঁড়ানো থাকে আর তুমি যদি পাশ দিয়ে যাও, তোমার মনে হবে যে হ্যাঁ ওই ট্রেনটা মনে হয় স্বাভাবিকভাবেই পিছনের দিকে যাচ্ছে, কারণ তুমি সামনের দিকে তাকায় যখন ট্রেনের দিকে তাকাবা, তোমার তো মনে হবে যে ট্রেনটা পিছনের দিকে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবং কিন্তু ট্রেনটা কি আসলে পিছনের দিকে যাচ্ছিল?
অবশ্যই না, ট্রেন তো প্ল্যাটফর্মে দাঁড়ায় ছিল, তুমি না সামনে যাচ্ছিলা, তুমি সামনে যাচ্ছিলা, যার কারণে তোমার কি মনে হয়েছিল যে তোমার ট্রেন এটা, এখানে হচ্ছে স্থির থাকা ট্রেন, তুমি এদিকে যাচ্ছ, বাট ও তো এখানে স্থির। কিন্তু তুমি যখন এদিকে যাচ্ছ তখন তোমার এই ট্রেনটাকে তুমি যখন জানলা দিয়ে দেখবা মনে হবে কি যে ট্রেনটা পিছনের দিকে যাচ্ছে, তাই না? বাট আসলে কিন্তু ওর কোনো বেগ বা কিছুই ছিল না, ও স্থির ছিল। একইভাবে এই ট্রেনটাও যদি এদিকে যাইতো, ধরো তুমি সামনের দিকে যাচ্ছ, ও পিছনের দিকে আসতেছে, তখন কি মনে হইতো জানলা দিয়ে তাকাইলে? মনে হইতো না যে এই ট্রেনটা খুবই দ্রুত যাচ্ছে? হ্যাঁ, নর্মাল বেগের থেকেও খুবই দ্রুত যাচ্ছে। এটা কেন মনে হয়? এই মনে হওয়াটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিকতা। হ্যাঁ, আপেক্ষিকতা বা আপেক্ষিক বেগ বলতে পারো। হ্যাঁ, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ মানে হচ্ছে অন্য কারো সাপেক্ষে কারো বেগ, মানে কারো সাপেক্ষে কারো বেগ। যেমন আমি যদি এই গাড়ি আর এই গাড়ির কথা চিন্তা করি, এই গাড়িতে ধরো আমি বসে আছি, এই গাড়িতে ধরো আমি বসে আছি, আর এই গাড়িতে ধরো তুমি বসে আছো। হ্যাঁ, তা আমি ধরো এখান থেকে যাচ্ছি, এই দিকে যাচ্ছি, তুমি এই পাশ থেকে এদিকে আসতেছো। এখন আমি যখন এদিকে যাবো আর তুমি উল্টা দিকে যাবো, আমার কি মনে হবে? তুমি তোমার নর্মাল গতি থেকেও বেশি বেগে যাচ্ছ না? এবং এই বেগটা কত জানো? এই বেগটা আসলে দুইজনের বেগের যোগফল। অর্থাৎ আমি দেখবো যে তুমি এই দিকে 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছ, বাট তুমি কি 20 মিটার/সেকেন্ড বেগে গেছিলা? না, তুমি কিন্তু 10 মিটার/সেকেন্ড বেগে গেছিলা। কিন্তু আমার যে এই যে মনে হইলো না যে তুমি এত বেশি বেগে যাচ্ছ, এই মনে হওয়া বেগটাকেই বলা হয় হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে এই মনেটা কিভাবে হইলো? আমি যখন গাড়ির ভিতরে থাকি আমার কিন্তু নিজেকে গতিশীল মনে হয় না। গাড়ির সাপেক্ষে কি আমি গতিশীল? দেখো তো, তুমি ধরো গাড়ির মধ্যে বসে আছো, তোমার গাড়িতে তোমার পাশে আরেকজন বসে আছে, তুমি ওর দিকে যখন তাকাবা ও কি লড়াচড়া করতেছে? না, তোমরা পুরা গাড়িটা নিয়ে লড়াচড়া করতেছো। বাট গাড়ির ভিতরে যদি দুজন বসে থাকে, তোমার তো একজন আরেকজনকে দেখলে মনে হবে যে আচ্ছা ও তো শান্তিতে বসে আছে, ও তো স্থির, তাই না? তো এই যে একজনের সাপেক্ষে আরেকজনকে দেখলে মনে হচ্ছে স্থির, আবার এই সেম লোকটাই যদি তুমি এই গাড়ি থেকে এই পিছনের লোকটাকে দেখতা যাওয়ার সময়, তুমি কি স্থির ভাবতা? কখনোই ভাবতা না, কারণ ও তো এদিকে গতিশীল। কিন্তু তোমার কাছে মনে হলো এই লোকটা স্থির, বাট এই গাড়ির লোকের কাছে কিন্তু মনে হবে না যে ও স্থির। তো এই জন্য এক একজন যে এক এক রকম দেখে গতিকে, এইটাকেই মেইনলি বলা হয় হচ্ছে আপেক্ষিক বেগ। তো এই জিনিসটা নিয়ে আমরা আপাতত এত কিছুই জানার দরকার নেই, এগুলো নিয়ে আমাদের তেমন কোনো টপিকও নাই। আমরা মেইনলি যেটা জানতে আসছিলাম সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো কি জিনিস, তাই না? আচ্ছা, প্রসঙ্গ কাঠামোটা কি যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে, প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর কি, একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর বেগ বা অবস্থান। তো একটা বস্তুর সাপেক্ষে যখন আমরা আরেকটা বস্তুর অবস্থান বের করব, তখন কিভাবে? অবশ্যই কাউকে না কাউকে তো আমার স্থির ধরতেই হবে, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের বইয়ের একটু এক্সাম্পল, মানে বই থেকে দেখবো না, আমি জাস্ট মুখে বলতেছি। হ্যাঁ, দেখো তো আমরা আমাদের বইয়ের যে উদাহরণটা মেইনলি বলছে সেটা হচ্ছে, তুমি তোমার স্কুল থেকে, ধরো এইটা তোমার স্কুল, তুমি তোমার স্কুল থেকে বললা যে আমার বাসা আমার স্কুল থেকে 2 কিলোমিটার দূরে, তুমি তোমার ফ্রেন্ডকে এটা বললা। এখন তোমার বাসার এখান থেকে তো এদিকেও 2 কিলোমিটার রাস্তা আছে, এদিকেও 2 কিলোমিটার রাস্তা আছে, এদিকেও 2 কিলোমিটার রাস্তা আছে, এদিকেও আছে, সব দিকেই আছে না? এখন তোমার তো বলে দেওয়া লাগবে যে কোন দিকে 2 কিলোমিটার রাস্তাটা আছে। তুমি বললা ধরো এটা হচ্ছে যদি উত্তর দিক হয়, তুমি বললা যে উত্তর দিকে 2 কিলোমিটার রাস্তা গেলে তুমি আমার বাসা পাবা। তাইলে কিন্তু যে কেউ স্কুল থেকে তোমার বাসায় যাইতে পারবে। তুমি যদি উত্তর দিকটা না বলতা তাহলে কিন্তু যেতে পারবে না। এর মানে আমরা কি বুঝলাম? বুঝলাম যে আমরা যখন কোনো কিছুর অবস্থান বর্ণনা করব, তখন আমাদেরকে কি মান তো বলেই দেওয়া লাগবে, অর্থাৎ এই যে 2 কিলোমিটার এই মান তো বলাই লাগবে, কিন্তু পাশাপাশি দিকও বলে দেওয়া লাগবে যে কোন দিকে। আচ্ছা, এখন এই এই কাহিনীটা আসলে প্রসঙ্গ, ধরো এই যে এটা তোমার বাসা, হ্যাঁ, তো আমি এই কাহিনীতে তোমার প্রসঙ্গ কাঠামোটা কে বলতে পারবা? হ্যাঁ, এই কাহিনীতে আসলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমাদের এই স্কুল। কারণ এখানে আমরা কি স্কুল থেকে তুলনা করতেছি না, যে স্কুল থেকে 2 কিলোমিটার দূরে? তাহলে যাকে ফিক্সড করে আমরা সবকিছুর সাথে তুলনা করি, ওই হচ্ছে আসলে আমাদের কি প্রসঙ্গ কাঠামো। এখন আমরা যখন স্থিতি আর গতি নিয়ে বলবো, তুমি চিন্তা করো, তুমি ধরো তুমি স্থির আছো না গতিশীল আছো, এটা বুঝবা কিভাবে? এটা বোঝার জন্য তোমার কি করা লাগবে? অন্য একটা গতিশীল বস্তু
বা স্থির বস্তু ধরে নেওয়া লাগবে, অন্য একজনকে তোমার স্থির ধরে নেওয়া লাগবে, তারপরে তুমি হচ্ছে কি করতে পারবা, তোমার যে গতি বা তোমার যে অবস্থান সেটা তুমি বর্ণনা করতে পারবা। এখন ধরো আমরা যদি অবস্থান বর্ণনা করতে যাই তাহলে কি হবে, এখন ধরো তুমি এখানে এটা হচ্ছে একটা স্থির প্রসঙ্গ কাঠামো, হ্যাঁ, এবং তুমি এইখানে আসো, ধরো এটা তুমি, হ্যাঁ, ধরো আমি একটু ফেস দেই, একটা পা দিই, তুমি এখানে আসো, তাহলে আমি যখন তোমার অবস্থান বর্ণনা করব তখন কি এই কাঠামোর সাপেক্ষে করব না? অবশ্যই করব। এখন এই কাঠামোর সাপেক্ষে আমি যদি দেখি যে তোমার যে এই যে দূরত্ব, মানে এই কাঠামো থেকে তোমার দূরত্ব, এটা ধরো 2 মিটার ছিল, আমি 10 সেকেন্ড পরে এসে দেখলাম যে না এখনো 2 মিটারই আছে, তখন আমি কি ভাববো? তুমি কোনো নড়াচড়াই করো নাই, তাই না? এটারই আমরা বলতেছি কি স্থিতি। আর এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি যদি দেখতাম যে না আগে 2 মিটার ছিল, পরে তুমি এখানে চলে আসছো, তাহলে তোমার দূরত্ব এখানে বাড়ছে, ধরে এটা হয়ে গেছে আরো 5 কিলোমিটার হয়ে গেছে। তাহলে 5 কিলোমিটার হয়ে গেলে আমি দেখলাম যে না আমার সময়ও গেছে, আবার সাথে পাশাপাশি তোমার অবস্থানও চেঞ্জ হয়েছে, তখন আমরা ওইটাকে বলি হচ্ছে গতি। এখন বলতে পারো যে ভাইয়া এত কাহিনী কেন, বইও তো এত কাহিনী নাই যতটা আপনি বুঝাইলেন। এই দেখো এই যে প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোটা দিয়ে আসলে আমাদের সংজ্ঞা হবে, এই জন্য প্রসঙ্গ কাঠামোটা বোঝা খুবই জরুরি। এখন আমরা তাহলে সংজ্ঞাটা কিভাবে দিতে পারি, আর এই প্রসঙ্গ কাঠামোই বা কেন লাগতেছে? আচ্ছা, এই প্রসঙ্গ কাঠামো কেন লাগতেছে এটার একটা খুবই মজার জিনিস আছে। ধরো তুমি তোমার ঘরের মধ্যে বসে আসো, তাইলে তো তুমি স্থির নাকি, তাই না? তুমি কি স্থির? চিন্তা করো তো, তুমি তোমার ঘরের মধ্যে জাস্ট বসে আসো, এটা তোমার ঘর, তুমি তোমার ঘরের মধ্যে চুপচাপ বসে আসো, তুমি কি তাহলে স্থির না? বাট না, তুমি কি স্থির না। এই পুরো পৃথিবী কি নিজের মানে কেন্দ্রকে সূর্যের চারপাশে না, কিন্তু পৃথিবী কিন্তু নিজেই নিজে আবার হচ্ছে ঘুরতে থাকে সারাদিন, তাই না? তাহলে ঘোরার সময়ও কি তার চারপাশে একটা বেগ থাকে না? এর মানে যখন পৃথিবী যখন ঘুরে তখন তুমিও একটা গতিশীল অবস্থায় থাকো পৃথিবীর সাথে, তাইলে তুমি কি স্থির হইলে? আসলে হও নাই। আবার পৃথিবী কি স্থির? না, পৃথিবীও তো সূর্যের চারপাশে ঘুরতেছে। তাহলে সূর্য কি স্থির? না, সূর্যও তো আবার গ্যালাক্সিতে ঘুরতেছে, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে কি স্থির? হুম, এটার তো এখন পর্যন্ত কোনো গ্যারান্টি নাই যে মিল্কি ওয়ে স্থির। হয়তোবা মিল্কি ওয়েও অন্য কোনো কিছুর উপরে, কিছুর চারপাশে ঘুরতেছে। তাহলে আলটিমেটলি কেউই কিন্তু স্থির না। তাহলে কেউই যদি স্থির না হয়, তাহলে আমরা আসলে ক্যালকুলেশন কিভাবে করব, ম্যাথ কিভাবে করব, এটা তো সমস্যা। এই জন্যই আসলে প্রসঙ্গ কাঠামো নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গ কাঠামো কি বলে, যে তুমি একজনকে ধরে নাও যে ও স্থির, গাছটাকে তুমি স্থির ধরে নাও, এরপর তুমি তোমার অবস্থান মাপো, অলওয়েজ এইটা থেকেই মাপো, প্রসঙ্গ কাঠামো যাতে চেঞ্জ না হয়। তুমি একজনকে স্থির ধরো, দেন এইখান থেকেই সবসময় তোমার অবস্থান মাপবা, তাইলে তুমি অ্যাকুরেটটা পাবা। এখন এত কাহিনী জানার দরকার নাই, আমরা জাস্ট প্রসঙ্গ কাঠামোতে বুঝছি না, এটা দিয়ে আসলে তেমন মানে ডিরেক্টলি লাগবে না, বাট এই যে কনসেপ্টটা এটা তোমার হচ্ছে লাগবে। চলো তাহলে আমরা হচ্ছে একটু সংজ্ঞাগুলো পড়ি। হ্যাঁ, আমরা সংজ্ঞাগুলো পড়ি। দেখো, প্রথম সংজ্ঞা প্রসঙ্গ কাঠামো, এটা আমাদের জানার দরকার নাই। আমরা মেইনলি স্থিতি, এটা বানান ভুল করছে, হ্যাঁ, এটা এটা থ হবে, স্থিতি আর গতির সংজ্ঞা দেখব। দেখো, সময়ের সাথে পরিপার্শ্বিকের সাপেক্ষে, যে পারিপার্শ্বিক মানে কি, তোমার চারপাশে তুমি যাদেরকে দেখতে পারতেছো ওদের সাপেক্ষে, ধরো তুমি তোমার তার পাশে একটা গাছ দেখতে পারতেছো, কিংবা একটা চেয়ার দেখতে পারতেছো, একটা টেবিল দেখতে পারতেছো, কিংবা দেয়াল দেখতে পারতেছো, তাদের সাপেক্ষে, কারণ ওরা তো স্থির। তো ওদের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, হ্যাঁ, মানে একটা দেয়াল ছিল, এই দেয়ালের পাশে তুমি দাঁড়ায় রইছো, এবং 10 সেকেন্ড পর দেখা গেল তুমি এখানেই দাঁড়ায় রইছো, মানে তোমার এই যে অবস্থান, এটা যদি আগে 2 মিটার থাকে, 10 মিনিট পর বা 1 ঘন্টা পর এই 2 মিটারই, মানে তুমি নড়চড় নেই, এর মানে তোমার অবস্থানও পরিবর্তন ঘটে নাই। কার সাপেক্ষে? এই যে তোমার পরিপার্শ্বিক বা এই দেয়ালের সাপেক্ষে। তখন ওই বস্তুকে আমরা বলি কি স্থিতিশীল বা স্থির বস্তু। আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে বলা হয় স্থিতি। বুঝে আসছে? ওকে, এবার দেখো গতি কি। তাহলে গতি কি, এটা আমি বুঝে গেছি না? গতি হচ্ছে একই জিনিস, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে, এটা হচ্ছে ঘটে না, আর এটা অবস্থান পরিবর্তন ঘটবে। যখন অবস্থানের পরিবর্তন হবে, এর মানে কি তুমি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো না, অতিক্রম করছো, এর মানে দূরত্ব অতিক্রম করতে তোমার সময়ও লাগছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে না,
যেহেতু হয়েছে, তাহলে এই অবস্থানের পরিবর্তন হওয়াকে বলা হয় গতিশীল বস্তু। আর এই অবস্থান পরিবর্তনটাকে পরিবর্তনটা যে হয়েছে, এই ঘটনাকে বলা হয় হচ্ছে গতি। আশা করি বুঝতে পারছো। এখন এইখানে একটা খ নাম্বার কোশ্চেন আছে, দেখো তো। এই যে, কিন্তু কোনো বস্তুর সাপেক্ষে স্থিতি বা গতি সেটি নিয়ে মাথা না ঘামালেও হবে। মানে আমরা এতক্ষণ ধরে যে প্রসঙ্গ কাঠামো বুঝলাম, স্থিতি বুঝলাম, গতি বুঝলাম, এগুলা নিয়ে আমরা হচ্ছে ম্যাথ করার সময় তেমন কোনো মাথা ঘামাইতে যাব না। আমরা ধরেই নিব আমরা যাদেরকে চোখে স্থির দেখতে পারতেছি ওরা আসলেই স্থির। আমরা আবার এটা চিন্তা করতে যাব না, আরে পৃথিবীতে ঘুরতেছে, তাহলে আমার সামনে যে চেয়ারটা অতি স্থির না, তাহলে আমার দূরত্বটা কি ওর সাথে ঠিক হবে? এটা আমরা ধরবো না। আমরা ধরেই নিব মানব চোখে যেই বস্তুটাকে স্থির আমরা দেখতে পারতেছি ও সত্যিকারেই স্থির, এটা আমরা ধরে নিব, তারপরে সবকিছু করবো। তাহলে আমাদের প্রসঙ্গ কাঠামো নিয়েও চিন্তা করা লাগবে না, স্থিতি নিয়েও চিন্তা করা লাগবে না, গতি নিয়েও চিন্তা করা লাগবে না। আশা করি বুঝছো। এরপরে এইটা হচ্ছে মেইনলি খ নাম্বার কোশ্চেন। দেখো এই লাইনটা, এটা ব্যাখ্যা করতে বলে যে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। এটা ব্যাখ্যা করতে বলে। এটা কি পারবা? দেখো তো, মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, এই যে আমরা বললাম না যে কিভাবে আপেক্ষিক, যে তোমার মনে হচ্ছে তুমি স্থির, বাট তুমি তো আসলে স্থির না, তুমি তো পৃথিবীতে আসো, পৃথিবী আবার ঘুরতেছে, মানে পৃথিবীর গতি আছে। তাহলে পৃথিবীর যদি গতি থাকে তাহলে তুমি কেমন স্থির হও, তাই না? তো এইটাই হচ্ছে যে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, আবার গতিও আপেক্ষিক। ধরো এটা পৃথিবী, তুমি এখানে আসো, তুমি এখান থেকে এখানে গেলা, ধরো 2 মিটার রাস্তা বা 2 কিলোমিটার রাস্তা গেলা, আর পৃথিবী ধরো এই যে এভাবে ঘুরতেছে, হ্যাঁ এভাবে ঘুরতেছে, এভাবে যদি ঘুরে তুমি এদিকে 2 মিটার গেলা, পৃথিবী এদিকে আরো 2 মিটার ঘুরে গেল, 2 কিলোমিটার ঘুরে গেল, তাইলে তুমি গেলে এদিকে 2 কিলোমিটার, পৃথিবী ততক্ষণ এদিকে 2 কিলোমিটার ঘুরে গেল, তাইলে তুমি কি আলটিমেটলি কোনো দূরত্ব অতিক্রম করতে পারছো? পারো নাই তো। দূরত্ব যদি অতিক্রম না করো তাহলে কি তোমার কোনো গতি হয়েছে? হয় নাই। তাইলে আমরা যখন এই পৃথিবীটা বাদ দিয়ে দিব, পৃথিবী যে পিছনের দিকে যাইতেছে এটা যখন আমরা বাদ দিতে পারবো, তখন মেইনলি আমরা যেটা পাবো যে তখন আমাদের কিন্তু আর পিছনের দিকে কোনো গতিশীল থাকবে না, তখন সবই হচ্ছে সামনের দিকে। এই যে গতি, এটাকেই বলে হচ্ছে আপেক্ষিক গতি, যেটা আমরা একটু আগে বুঝে আসলাম যে আপেক্ষিক গতি কি জিনিস। তাহলে পৃথিবীর সকল গতি আসলে আপেক্ষিক, কারণ আমরা ওই পৃথিবীর ঘূর্ণনটাকে চিন্তাই করি না। আশা করি বুঝছো। এটা হচ্ছে একটা খ নাম্বার কোশ্চেন আসে, ঠিক আছে, এবং বিভিন্ন বোর্ডে আসছেও আগে। ওকে, চলো আমরা একটু হচ্ছে নেক্সট টপিকে যাই। আমরা মোটামুটি স্থিতি আর গতি বুঝে ফেলছি, হ্যাঁ। তাহলে এবার দেখো আমরা কি করা যায় বলতো। আমরা এবার একটু এখানে পুরা ঘটনা একটা বলছে, এই ঘটনাটা তোমরা পড়বা, হ্যাঁ, যে স্কুলের ঘটনা, স্কুলের ক্ষেত্রে কে প্রসঙ্গ কাঠামো কে না, তারপর হচ্ছে এই যে পৃথিবী ঘুরতেছে কিনা, যে আমরা কি আসলে স্থির কিনা, এই যে দেখো মিল্কি ওয়ের পিছনে ঘুরতেছে হচ্ছে সূর্য, এই সব কিছু আবার এখানে বর্ণনা করছে, যেটা আমি বুঝাই দিছি। এরপরে এসে এটাই বলছে যে আমাদের এত কিছু চিন্তা করার দরকার নাই, আমরা ধরে নিব আমাদের চোখে যা দেখতে পারতেছি সবই স্থির, আর যেটাকে আমরা গতিশীল দেখি ওটা গতিশীল, যেটাকে স্থির দেখি ওটা স্থির, এত চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন চলো আমরা হচ্ছে বিভিন্ন প্রকারের গতি দেখি। দেখো প্রথমটা হচ্ছে আচ্ছা হ্যাঁ, বিভিন্ন ধরনের গতি। আমরা প্রথম গতিটা দেখি, দেখো সরল রৈখিক গতি। এটা খুবই সিম্পল। দেখো এটা বলছে, আমি যে লাইনগুলা দেখবা যে হচ্ছে একটু ইয়েলো কালার, এগুলা হচ্ছে মোটামুটি মনে রাখার মতো। লালগুলা একদম মুখস্থ করে ফেলাবা, লাল বলতে গোলাপি গুলা। আর যে লাল কালি একদম টকটকা, এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, হ্যাঁ, এইটাই আসবে পরীক্ষায়, ঠিক আছে, এরকম। আচ্ছা দেখো প্রথমটা আমরা বুঝি, সরল রৈখিক গতি। নাম দেখে বুঝাইতেছে একদম সরল হবে এবং রৈখিক। রৈখিক মানে কি, একটা নির্দিষ্ট রেখা বরাবর হবে, তাই না, এমন একটা গতি। তাহলে এটা বলছে কি এটি সবচেয়ে সহজ গতির উদাহরণ, তাই না, এইটা হচ্ছে সবচেয়ে সহজ গতি। তোমরা একটু একটা কাজ করবা, তোমরা তোমাদের সামনে বইটা নিয়ে বসো, যেই লাইনগুলো এখানে দাগানো সেই লাইনগুলো তোমাদের বইতে দাগায় নাও, ঠিক আছে। আর যেই সংজ্ঞাগুলো আমি দিচ্ছি এই সংজ্ঞাগুলো একটু খাতাতে লিখে নিবা। প্রয়োজন হচ্ছে ভিডিওটা পজ করবা, পজ করে খাতার মধ্যে একদম সুন্দর করে নোট করে নিবা, হ্যাঁ, যাতে করে পরীক্ষার আগে তোমার আবার ক্লাস না দেখা লাগে। তুমি পরীক্ষার আগে শুধুমাত্র তোমার ওই নোটটা দেখেই যাতে তোমার সম্পূর্ণ কাজ হয়ে যায়। সাথে একটা বই খুলবা, নোট দেখবা, এরপরে যাতে তোমার আর কোনো কনফিউশনই না থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি আরো একটা সংজ্ঞা দিব, হ্যাঁ, এই সবগুলো গতির একটা ভালো সংজ্ঞা আমি তোমাদের দিব, এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। আমি প্রেফার করব যে বইয়ের সংজ্ঞা থেকে
আমি যে সংজ্ঞাটা তোমাদের দিব ওইটা বেশি ভালো, এবং ওইটা যদি পরীক্ষায় দাও এটা আসলে তোমার মানে খাতার উপর টিচারদের একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলাবে। হ্যাঁ, আচ্ছা আমরা আগে বইয়েরটা দেখি। দেখো, কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে তাহলে তার গতিটি হচ্ছে সরল রৈখিক। ওকে, খুবই মানে নর্মাল একটা সংজ্ঞা দিছে। আমরা একটু এইখানকার সংজ্ঞাটা দেখি, এখানে সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে। দেখো উপরের টুকু না, এই যে সবুজ কালিটুকু। হ্যাঁ, দেখো কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তার গতি রৈখিক বা সরল রৈখিক গতি। এর মানে এই বস্তু, ধরো একটা বস্তু আছে আমার কাছে, এই একটা বস্তু, ও এই নির্দিষ্ট সরল রেখা বরাবর অলওয়েজ যাচ্ছে, ও এদিকেও যাচ্ছে, মানে এদিকে এরকম এরকম বাঁকা দ্বারা যাচ্ছে না, একটা নির্দিষ্ট রেখা বরাবর যাচ্ছে। এই নির্দিষ্ট রেখা বরাবর যখন যাবে তখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সরল রৈখিক গতি। তাহলে সংজ্ঞাটা কই থেকে মনে রাখবা? এইটা মনে রাখবা। এখনই ভিডিওটা পজ করো, তোমাদের প্রয়োজনে খাতায় কিংবা তোমাদের বইয়ে, হ্যাঁ তোমাদের বইয়ে এই যে ফাঁকা জায়গাটা আছে না, এইখানে লিখে ফেলাও, কিংবা হচ্ছে স্টিকি নোট থাকে না, স্টিকি নোটের মধ্যে লেখা এই যে বইয়ের মধ্যে এখানে লাগাই দাও। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝলাম সরল রৈখিক গতি কি। দেখো এখানে একটা কথা বলছে যে মুক্তভাবে নিচের দিকে পড়ে, হ্যাঁ মানে কোনো বস্তু যদি মুক্তভাবে নিচের দিকে পড়ে সেটাও সরল রেখা। আমরা জানি মুক্তভাবে যখন পড়বে তখন তো সে, ধরো একটা বস্তু এটা, এটা যদি মুক্তভাবে নিচের দিকে পড়ে, হ্যাঁ আমাদের এটা বেঁকা হয়েছে, বাট নর্মাল নিচের দিকে যখন পড়বে ও তো একটা নির্দিষ্ট রেখা বরাবর সমানই পড়বে, ও তো আর বেঁকাতেটা হয়ে পড়বে না, তাই না? তো এইটাই বলছে আসলে এখানে, যে মুক্তভাবে নিচের দিকে পড়লেও সে সরল রেখি। ওকে, এখন আসো ঘূর্ণন গতিতে। এটারও নাম দেখে আমরা বুঝতে পারতেছি না, ঘূর্ণন মানে কিছু একটা ঘুরবে, এটাই আসলে ঘূর্ণন গতি, নাম দেখে বোঝা যায়। একটি বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। মানে একটা বিন্দুকে কেন্দ্র করে কেউ একজন ঘুরবে। এটা কে কে? এই যে বৈদ্যুতিক পাখা। এখন বৈদ্যুতিক পাখা কেমনে? বৈদ্যুতিক পাখায় কি থাকে, যে মাঝখানে একটা এই যে কি জানি থাকে না, মেইন যে আমাদের যেটা ঘুরে মাঝখানে, আর এটার সাথে কি থাকে, একটা পাখা থাকে। তুমি যদি পাখার এই বিন্দুটাকে চিন্তা করো, তাহলে এই বিন্দুটা কি একদম একটা বৃত্তাকার পথে অলওয়েজ ঘুরতেছে না, এই পাখার সেন্টারকে কেন্দ্র করে? তাহলে এইটা হলো একটা ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটাও সেম না, এবং আকাশের চাঁদ, দেখছো, এগুলো ঘূর্ণন গতির উদাহরণ হলেও চমকপ্রদ একটা উদাহরণ হচ্ছে আকাশের চাঁদ। চাঁদও কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। আচ্ছা গেল। আরেকটা জিনিস বলছে, এটা আমাদের নেক্সট চ্যাপ্টারে লাগবে, সেটা হচ্ছে কি দেখো, চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর সাথে বেঁধে রাখা নেই, তবুও এটা পৃথিবীকে ঘিরে ঘুরছে। শুধু তাই নয়, এটা টুপ করে পৃথিবীতে পড়েও যাচ্ছে না। আচ্ছা, এই সেম জিনিসটা কেন পড়ে যাচ্ছে না, এটা আসলে আমরা এই যে পরের যে চ্যাপ্টারটা হবে না আমাদের বল, ওই চ্যাপ্টারে মনে হয় আমাদের কাছে কিছুটা আমরা শিখতে পারবো যে এটা কেন আসলে পড়ে যায় না। ঠিক আছে, আচ্ছা তো আপাতত আমরা হচ্ছে ঘূর্ণন গতিটা শিখলাম না, ঘূর্ণন গতি আমরা শিখলাম। ঘূর্ণন গতির এখানে আমরা হচ্ছে একটু একটা মানে ছবি দেখি, এই যে এই দেখো, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি, দেখছো? এটা এই যে একটা ব্যাসার্ধ, এটা কি একটা ব্যাসার্ধ না? এই সার্কেলটাকে যখন আমি সুতা দিয়ে পেঁচায় ঘুরাবো, ও কিন্তু এই সেম ব্যাসার্ধ, ধর এটা যদি আর হয় তাহলে এইখানেও হবে আর, এইটুকু হবে আর, হয়তো বা দেখতে আর লাগতেছে না, বাট নর্মালি তুমি যখন রিয়েল লাইফে ঘুরাবা ও কিন্তু পুরাটাই হচ্ছে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করে ঘুরবে, তাই না? আচ্ছা, আর এটা ছিল আমাদের হচ্ছে লিনিয়ারের। হ্যাঁ এই দেখো, এই বলটা কি হইতেছিল একদম এ বরাবর সেটার সাথে লাগতেছিল, বা গাড়িটা কি হইতেছিল একদম বরাবর সোজা একদিকে যাচ্ছিল। এটা হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের এই যে রৈখিক গতির একটা উদাহরণের মধ্যে এটা দিছিল। ঠিক আছে, আচ্ছা চলো আমরা হচ্ছে আমাদের নেক্সটটাই চলন গতি। এইটা একটু ভালোভাবে বুঝবা। চলন গতি, চলন গতিটা মূলত কি? চলন গতি হচ্ছে, এটা একটু মানে তোমাদের কমপ্লেক্স লাগতে পারে। চলন বলতে বলতে কি বোঝায়, এই দেখো তুমি এই চিত্রটা দিয়ে আমি একবার বুঝাই, পরে আমরা ভিতরে পড়বো। দেখো কেন কি করছে। দেখো চলন গতি হচ্ছে, দেখো এটা বলছে চলন গতি নয়, আর এই পাশেরটারে বলছে চলন গতি। দুইটার মধ্যে পার্থক্য কি দেখছো? একটা দেখো ঘোরার সময় নিজের মাথাটারে ঘুরাই ফেলাইছে, আরেকটা ঠিকই এক সাইড থেকে আরেক সাইডে গেছে, বাট ওর মাথা যেটা, এই মাথাটার ডিরেকশন কিন্তু চেঞ্জ করে না। দেখো এখানের মাথাটা কিন্তু এই বরাবর, আর তুমি এটা চিন্তা করো, এটা কিন্তু এই বরাবরই আছে, এখানেও এই বরাবর, এখানেও এই বরাবর, সব একই দিকে মাথা। বাট এটার ক্ষেত্রে কি, এই দিকে একটা মাথা, একবার এই দিকে, একবার এই দিকে, আবার এই দিকে, তাই না? এই যে চলন গতি বলতে বোঝায়
তুমি একটা সরল রৈখিক পথে চলো বা যেমনিই চলো, তুমি চলার পথে, এই দেখো কি বলছে, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে। একটা প্লেনের সকল কণা, প্লেনে তো বিভিন্ন কণা দেওয়া তৈরি না, প্লেনের সকল কণা একই সময় একই দিকে যায়, মানে প্লেনটা এদিকেই যেতে থাকবে। প্লেনটা এদিক ঘুরে গেলে কি হবে, এই যে এখানে যে ঘুরছে এদিক ঘুরে গেছে, এতে কি হয়েছে, কণাটার ডিরেকশন এদিকে হয়ে গেছে না। ওরা বলছে এটা হইতে পারবে না। তাহলে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকলে সেটাকে কি বলা হয়, চলন গতির বলা হয়। আচ্ছা, গাড়ির ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে, মানে একটা গাড়ি গাড়ি যখন নর্মালি হচ্ছে তুমি হালকা একটু যে এদিকে চাকাটা বাঁকায় দাও, হ্যাঁ, তোর চাকা তো এরকম সোজা থাকে না, যে এইরকম সোজা চাকা থাকে। এটার জন্য যখন মানে তুমি চাকার যে হুইল ঘুরাও, এই হুইল ঘুরাও না চাকা ঘোরার জন্য, ওরা ঘোরালে কি হয়, চাকাটা হালকা একটু যে এরকম বেঁকে যায় না, যাতে করে গাড়িটা একটু এই পাশে যাইতে পারে। এরা বলছে যে তুমি গাড়ির ঘূর্ণায়মান চাকাটার হিসাব বাদ দাও, ধরো চাকা ঘুরতেছে বাট মানে চাকা এভাবে বেঁকতেছে না, ঠিক আছে, যদি বাদ দাও তাহলে সোজা এগিয়ে এগিয়ে যাওয়া একটি গাড়ি চলন গতির উদাহরণ। মানে একটা সোজাসুজি যে গাড়িটা যাবে ওইটাই আসলে চলন গতির উদাহরণ, কারণ ওই গাড়িটার একই সময়ে সবগুলা কণা একই দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর গাড়ির চাকা তো এভাবে ঘুরতেছে না, গাড়ির চাকা তো অলওয়েজ ঘুরতেছে, তাহলে গাড়ির চাকার কণাগুলা কিন্তু একদিকে যাচ্ছে না, ওর ডিরেকশন একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, কারণ সে তো ঘুরতেছে। এটাই বলছে যে গাড়ির ঘূর্ণায়মান চাকায় বিবেচনায় না আনলে গাড়ি হবে একটা চলন গতির উদাহরণ। এটা এমসিকিউতে আসে। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের ওখানে কি সংজ্ঞা দিছে, আমরা দেখি এখানে কি বোঝানোর মতো কিছু সংজ্ঞা দিছে। না, এখানে এটাই দিছে, দেখছো, মানে বইয়ের সংজ্ঞাটা দিছে, কারণ এটা একটু মানে কমপ্লেক্স, তো এটা আসলে একটা কথা দেখবা যেখানে লেখছে, আমি তোমাদের একটু দেখাই, হ্যাঁ দেখো এখানে একটা সুন্দর কথা লেখছে যেটা পড়লে ভালো লাগবে। সেটা হচ্ছে দেখো এই যে চলন গতি সোজাই হতে হবে এমন কোনো বাধ্যকতা নেই, মানে হচ্ছে গাড়িটা যে অলওয়েজ এভাবে সোজাই যাওয়া লাগবে, ও যে ঘুরে যাইতে পারবে না এটার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তুমি যখন এই যে আঁকা বাঁকা পথে যাবা, তখন তো তোমার এই যে গাড়ির কণাগুলার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে না। বলছে এটা তো হওয়া যাবে না, কারণ এটা তো আমার সংজ্ঞায় নাই। তাহলে এরকম না হইয়া তুমি তো গাড়িটা ঘুরাইতে পারবা না। তুমি যদি ডানে বামে যাওয়া শুরু করো, এমনিই তো পুরো গাড়িটা এভাবে ঘুরে যাবে না। গাড়ি ঘুরে গেলে কি হবে, গাড়ির কণাগুলোর ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে না। তাহলে এটাই বলছে দেখো, যে বাধ্যবাধকতা নেই, সোজা যাওয়া লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু তুমি যদি আঁকা পাকা পথে চলাচল করো এমন উদাহরণ আসলে সহজে পাওয়া যায় না। মানে তুমি এমন কিছু পাবা না যে আসলে আঁকা বাঁকা যাওয়ার সময় এই চলন গতি মেনটেন করতে পারছে আসলে। এর মানে মানে টেকনিক্যালি তোমার সোজাই যাওয়া লাগবে যদি তুমি চলন গতি মানতে চাও। আশা করি জিনিসটা বুঝতে পারছো। চলো আমরা হচ্ছে আমাদের তাহলে পরেরটায় যাই। দেখো এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি আমরা একবার এখান থেকে একটু পড়ি, পরে আমরা ওইখানে সুন্দরভাবে দেখব। বলছে একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয় তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এটা কি বুঝাইলো বলো তো, আমরা কিছু বুঝছি, বুঝি নাই। আচ্ছা, আমরা এখানে আবার আসব, তার আগে আমরা একটু আমাদের এটা একটু দেখি। হ্যাঁ দেখো, এখানে আমরা পর্যায়বৃত্ত গতির সুন্দর একটা চিত্র দিছি, এটা বোঝার জন্য ইজি হবে। দেখো আগে সংজ্ঞাটা দেখি কি বলছে। এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। তাও বুঝি নাই, তাই না? চলো আমরা হচ্ছে একটু চিত্র দিয়ে বোঝার ট্রাই করি। এটা এই এই চিত্রটা দিয়ে, এটা দুইটাই পর্যাবৃত্ত গতির উদাহরণ, বাট এখানে হচ্ছে একটু আহ, ঝামেলা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, দেখো দেখো এই চিত্রে কি হইতেছে, এটা কি সূর্য, আর এটা কি ধরলাম এটা পৃথিবী। তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, যদিও বৃত্তাকার কক্ষপথে ঘোরে না, ওটা আমাদের সমস্যা নেই। আমাদের সংজ্ঞা কি বলছে, নির্দিষ্ট বিন্দুতে, নির্দিষ্ট একটা বিন্দু ধরলাম, এই যে এটা না, ধরো যে এই একটা বিন্দু ধরলাম, আমাদের এটা কি দেখা যাচ্ছে, মনে হয় দেখা যাচ্ছে না, আমরা একটু কালার চেঞ্জ করি। আমরা ধরো কি কালার দেখা যাবে, মেবি লাল কালার নিলে দেখা যাবে এখানে, হ্যাঁ একটু, হ্যাঁ লাল কালারটা দেখা যাচ্ছে। তাহলে আমরা ধরলাম এই একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করা লাগবে। এখন এই যে এটা ধরো পৃথিবী, ও কি হবে, এদিক ঘুরবে না, আসবে এই বিন্দুটাকে অতিক্রম করবে, করলো, কইরা আবার আমরা জানি একবার পুরাটা ঘুরতে কতদিন টাইম লাগে, 365
দিন সময় লাগে না। ৩৬৫ দিন পর কি সে আবার এই বিন্দুতে ঘুরবে না? আবার যাবে, আবার ঘুরবে, আবার ঘুরবে, আবার ঘুরবে। এরকম প্রতি ৩৬৫ দিন পর, পর সে কিন্তু একটা বিন্দুকে অতিক্রম করতেছে। তাহলে এই দেখো, নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পর, পর একই দিক থেকে দেখো, একবার সে এদিক দিয়ে ঘুরছে, আবারও সে এদিক দিয়েই ঘুরতেছে। মানে এমন হয় না যে উল্টা দিক দিয়ে এসে আবার এদিকে আসছে। হ্যাঁ? একই দিক থেকে অতিক্রম করবে, তখন সেই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। দেখো, ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। আমরা শিখে আসছিলাম না ঘূর্ণন গতি যেটা ঘুরে? এটা হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। মানে ঘূর্ণন গতিও পর্যায়বৃত্ত গতি। সরি, তোমাদের এইখানে মেবি কথাটা ভুল লেখছে, হ্যাঁ? এটা উল্টা হওয়ার কথা। এটা ভুল লেখছে। হ্যাঁ, এটা একটু ভুল লেখছে, হ্যাঁ? এটা কি হবে? এটা উল্টা হবে। এটা হবে যে পর্যায়বৃত্ত গতি হচ্ছে একটি বিশেষ ধরনের ঘূর্ণন গতি। হ্যাঁ, আমি এটা একটু লেখা দিই, হ্যাঁ? দেখো, সরি। এটা হবে কি? এটা হবে হচ্ছে এটা হবে আ পর্যায়বৃত্ত গতি। আমার হাতের লেখাটা ভালো হচ্ছে না। আ এই সফটওয়্যারটা আসলে আজকে ১ম ইউজ করতেছি। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি একটি, এটা লিখে নাও, হ্যাঁ? এটা তোমার বইয়ে লিখে নিতে পারো। এটা আসে। এটা ব্যাখ্যা করতে বলে, হ্যাঁ? বিশেষ, মেবি বানান ভুল লিখছি না? হ্যাঁ? আমি মনে হয় বানান ভুল লিখছি এটা বিশেষের। এক কাজ করি, বানানটা ঠিক করি। আহ কি হলো? আচ্ছা। এবার হবে হচ্ছে এরকম তালব্য আগে হয় না? আর এটা মনে হয় পরে হয়। নাকি? হ্যাঁ, এই যে। সরি, আমি দেখে ভুল লিখতেছি। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি একটি বিশেষ ধরনের কি গতি? বিশেষ ধরনের ঘূর্ণন গতি। কারণ ঘূর্ণন গতির কোনো তো নিয়ম নাই, তাই না? ও ঘুরলেই হইছে। বাট পর্যায়বৃত্ত গতিতে একটা নিয়ম আছে যে সে নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পর, পর আসবে। সে ঘুরবেও, আবার একটা নিয়মও মানবে। তাইলে সে ঘূর্ণন গতিও হইল, আবার একটা বিশেষ শর্ত মেইনটেইন কইরা সে পর্যায়বৃত্ত গতিও হইল। তাহলে এই লাইনটা একটু লিখে নাও, ঠিক আছে? আচ্ছা। তাহলে আশা করি বুঝলাম। ওকে? এখন এখানে দেখো ২ টা কথা লিখছে। পিরিয়ডিক, নট অসকিলেটরি, আরেকটা হচ্ছে অসকিলেটরি। হ্যাঁ? এটা অসিলেটরি বলা হয় মেইনলি, অস্কি না। আচ্ছা। এটার মানে কি? এটার মানে বুঝবো আমরা হচ্ছে ঠিক তার পরের যে আমাদের প্রকার, সেই প্রকারে যায়। ঠিক আছে? দেখো, পরের প্রকারটা যদি আমরা যাই। আচ্ছা, পরের প্রকারটা বুঝা এখান থেকে না, আমরা হচ্ছে পরের প্রকারটা আমরা আমাদের বই থেকে শিখব। দেখো, পরের প্রকারটা কি? এটা যদি একটু নিচে যাই। আচ্ছা, আগে আমরা এই যে আরে এত ইম্পোর্টেন্ট জিনিস মিস করতেছিলাম। উদাহরণ, পর্যায়বৃত্ত গতির উদাহরণ কোনগুলা? এই যে হৃৎপিণ্ডের স্পন্দন একটা পর্যায়বৃত্ত গতি। কারণ সে কি হয়? ধরো এটা তোমার একটা হার্ট, আমি ধরো হার্ট তো আমি আঁকতে পারবো না, এটাই ধরো হার্ট। হ্যাঁ? ভাই সুন্দর হয়নি। তারপরেও আরেকটা আঁকি, হ্যাঁ? সুন্দর হয় নাই, আমার হার্ট আঁকা সুন্দর হয় না। এই তো একটা হার্ট আঁকলাম। হার্ট কি হয়? যখন স্পন্দন হয়, ও কি বড় ছোট হয় না? বড় ছোট হয় না? ধরো এই হার্টটা একটু পর বড় হইয়া এইরকম হয়ে যাবে না? একটু বড় হয়ে যাবে না? বড় হইল। তাহলে আমি ধরলাম যে ২ টা বিন্দু, একটা বিন্দু ধরলাম। ধরো এই যে এই বিন্দুটা ধরলাম। তাইলে এই হার্ট কি হবে? একটা নির্দিষ্ট সময় পর, পর বড় হয়ে এখানে আসবে, আবার এখানে যাবে। আবার এখানে আসবে, আবার এখানে যাবে। তাই না? এই নির্দিষ্ট বিন্দুটাকে কি? হার্ট একবার যাইতেছে, আসতেছে, যাইতে আসতে মানে এই বিন্দুটাকে একটা নির্দিষ্ট সময় পর, পর সে কি অতিক্রম করতেছে না? বা এই বিন্দুটাকে সে টাচ করতেছে না? করতেছে। তাহলে আমাদের তো শর্ত মানছে। শর্ত যেহেতু মানছে, তাহলে অবশ্যই সে একটা পর্যায়বৃত্ত গতি হবে। আচ্ছা। তাহলে হৃৎপিণ্ডের স্পন্দন হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি। এরপর এখানে কয়েকটা কথা বলছে যে পর্যায়বৃত্ত গতি কি আকৃতির হইতে পারে? সে বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে। উপবৃত্তাকার মানে হচ্ছে এই যে সূর্য, মানে পৃথিবী যেভাবে সূর্যকে ঘুরে, এই যে অনেকটা হচ্ছে এই যে ডিম্বাকার, এটা হচ্ছে উপবৃত্তাকার। ঠিক আছে? এই যে লেখা দিছে। সূর্যকে ঘিরে হ্যালি ধূমকেতুর কক্ষপথ বা পৃথিবীর কক্ষপথ যেটাই বলো, মানে যেকোনো গ্রহ বা যেটাই বলো, সমস্যা নেই। ফ্যান বৃত্তাকার, এটা আমরা জানি। সরলরেখিকও হইতে পারে। এভাবে যাবে, এভাবে আসবে, এভাবে যাবে, এভাবে আসবে। এটাও হইতে পারে। কারণ এই যে এখানে মাঝখানে তো একটা বিন্দুই। এখান থেকে যদি যাওয়া শুরু করে, একটা সময় পর এই বিন্দু পার করলো, আরেকটা সময় পর এই ২ বিন্দু পার করলো। আবার সেম টাইম পর এটা, আবার সেম টাইম পর এটা পার করতেছে। তাই না? তাহলে একটা নির্দিষ্ট সময় পর, পর নির্দিষ্ট বিন্দু পার করতেছে না? করতেছে। তাহলে এটাও হবে কি? একটা পর্যায়বৃত্ত গতি। তাহলে অন্য যেকোনো আকৃতিরও হইতে পারে। যেমন এই যে হৃৎপিণ্ডের আকৃতি, এটা কোনো ডেফিনিশন দেয়া যায় না। আশা করি বুঝছি। চলো এবার তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট যে প্রকারভেদ আছে,
সেটা সম্পর্কে আমরা একটু জানি। এইটা আসলে তোমাদের যে লেভেল, এই লেভেলে আসলে এটা তেমন কোনো কাজ নাই। হ্যাঁ, এটা মেইনলি যখন তোমরা হচ্ছে আরেকটু বড় ক্লাসে যাবা, তখন দেখবা যে শুধুমাত্র এই যে এই একটা টপিক, হ্যাঁ, মানে এই যে পর্যায়বৃত্ত গতি যে পড়লা, এই পর্যায়বৃত্ত গতি আর এই যে সরল স্পন্দন গতি, এই দুইটা নিয়ে পুরো একটা বিশাল বড় চ্যাপ্টার থাকবে জাস্ট এতটুকু টপিক নিয়ে। ঠিক আছে, তো আপাতত জাস্ট আমরা একটু শিখে রাখবো যে এটা কি জিনিস। তার আগে আমরা একটা জিনিস মিস করছি, তোমরা কি খেয়াল করছো? এই যে এই জিনিসটা মিস করছি, এই লাইনটাকে আমি বুঝাইছি, এটা কি বুঝাই নাই কিন্তু। দেখো, যে সময়কাল পর পর এই পুনরাবৃত্তি ঘটে, কোন পুনরাবৃত্তি? এই যে ধরো এটা সূর্য আর এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবী কি হবে, একটা নির্দিষ্ট টাইম, কতদিন, 365 দিন পর কি হবে, ঘুরে আবার এখানে আসবে না? তাহলে এই যে যেই সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু বা এই যে পুনরাবৃত্তি, মানে একই কাজ বারবার হওয়ারে বলে আমরা পুনরাবৃত্তি। তাহলে 365 দিন পর পর যেহেতু পৃথিবীটা সূর্যকে ঘুরতেছে, তাহলে এই যে 365 দিন, অর্থাৎ যে সময়কাল, এই যে সময়টাকে কি বলি আমরা? পর্যায় কাল বলি। তাহলে পৃথিবীর পর্যায়কাল কত? 365 দিন। আশা করি বুঝতে পারছো জিনিসটা। ওকে, এবার চলো হচ্ছে আমরা তাহলে পরেরটাই যাই। দেখো, সরল স্পন্দন গতি আগেই বলে নিছে, সরল স্পন্দন গতি হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। মানে এটাও একটা পর্যায়বৃত্ত গতি, বাট আরেকটু শর্ত মানবে। কি শর্ত? পর্যায়বৃত্ত গতির বেলায় একটা কথা বলছিল, মনে আছে? এই যে আহ কি জানি কোথায় বলছিল, আচ্ছা এখানে না, আমাদের হচ্ছে ওইটাই বলছিল। এটা বলছিল কি, বলছিল যে এই যে বলছিল এই যে কই গেল, এই যে একই দিক থেকে, দেখছো এই যে এই লাইনটা একই দিক থেকে অতিক্রম করবে, মানে একবার এদিক গেলে এদিকেই যাবে, এদিকেই যাবে, এদিকেই যাবে, উল্টা দিকে আর আসবে না। মানে একই দিক থেকে অতিক্রম করবে বলছিল না? বলছিল। তো এই সেম জিনিসটা যখন তুমি ইয়াতে আসবা, সরল স্পন্দনে আসবা, তখন কি হবে? সরল স্পন্দন গতি হচ্ছে বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। ওকে, স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু স্পন্দিত হয়। এইটা হবে হচ্ছে, মানে এখন আর ওই একদিক থেকে আসবে না। এখন ধরো বস্তুটা হচ্ছে এটা, মানে একটা বিন্দু এটা, হ্যাঁ, এটা ধরো এটা এ বিন্দু, একটা বস্তু হচ্ছে, ধরো আমি একটু কালারটা যদি অন্যটা নেই, এ হচ্ছে বস্তুটা, হ্যাঁ, এটা হচ্ছে বস্তু। এই বস্তু একবার এদিক থেকে এদিক যাবে, এখানে আসবে, আবার এদিক থেকে এদিক যাবে, এদিক যাবে, এদিক যাবে। তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে কি সে একটা নির্দিষ্ট সময় পর অতিক্রম করলো না? এটাই বলছে। দেখো, দুই পাশ থেকে বস্তু স্পন্দিত হবে, তাহলে একবার হবে যে এই বরাবর এদিক যাচ্ছে, আর এবার এখানে যাওয়ার পর যখন আবার এদিকে আসতেছে তখন এদিকে আসবে। এখন এই উদাহরণটা আমরা কই দেখতে পাই? এটা আমরা দুই জায়গায় দেখতে পাই। একটা আমি এখানে দেখাইতেছি, দেখো, ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে, স্প্রিং এর পাশে এখানে একটা বস্তু তুমি লাগায় রাখা, তুমি এটা কি করলে, একটু নিচের দিকে চাপ দিলা, চাপ দিলে কি হবে, সে একটু এই যে একটু বেন্ড হয়ে যাবে না, এই যে এরকম হয়ে যাবে না, এখানে এসে বস্তুটা আসবে না? এরপরে যখন ছেড়ে দিব কি হবে, উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। তাহলে আমি যদি মাঝখানের একটা বিন্দু ধরি এটা, তাহলে একটু পর পর কি হবে, এটা ছেড়ে দেওয়ার পরে সে একবার দেখবে এখানে চলে আসছে, আবার নিচে আসতেছে, আবার যেতে, স্প্রিং কি হয়, এভাবে দুলতে থাকে না? তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে সে কি করলো, একবার এদিক থেকে যাওয়ার সময় এভাবে অতিক্রম করলো, আরেকবার আসার সময় এভাবে অতিক্রম করলো না? তাহলে এটাও হচ্ছে একটা সরল স্পন্দন গতি। আরেকটা কি উদাহরণ আছে, এটা আমরা একটু এইটা দিয়ে দেখবো। দেখো, এটা কি বলছিল, ওই যে বলছিলাম না, অসকিলেটরি। অসকিলেটরি হচ্ছে, এই অসকিলেটরি মানে হচ্ছে সরল স্পন্দন। ঠিক আছে, সরল স্পন্দন। চলো, তাহলে এইখানে কি হচ্ছে দেখো তো, এটা একবার এখানে যাচ্ছে এই পয়েন্টে, এটা কি, কিন্তু জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ঘড়ির পেন্ডুলাম। আমরা হচ্ছে অনেক ঘরের মধ্যে দেখবো যে ঘড়ির নিচে একটা ওই যে মানে মেডেলের মতো লাগানো থাকে লোহার, এটা কি হয়, একবার ডানে যায় একবার বামে যায়, একবার ডানে যায় একবার বামে যায়, তাই না? এই জিনিসটার নাম হচ্ছে পেন্ডুলাম। তো পেন্ডুলাম কি হচ্ছে, এই মাঝখানে যখন থাকে এটারে বলে হচ্ছে আমরা সাম্যাবস্থা। এরপর সে কি হবে, পেন্ডুলাম কি হয়, দুলে না? তাহলে একবার এদিক যাবে, পেন্ডুলামও ধরতে পারো বা দোলনাও ধরতে পারো, তোমাদের ইচ্ছা। এদিকে আসলো, এখানে এসে থেমে যাবে, আবার পিছনে এসে এদিকে চলে আসবে, আবার থামবে, এভাবে যাইতে থাকবে না, চলতেই থাকবে। তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট যদি আমি এটা নিই, তাহলে এই পয়েন্টটার এসে কি একবার এই পাশ থেকে অতিক্রম করলো এভাবে যাওয়ার সময়, আরেকবার এই পাশ থেকে অতিক্রম করলো এভাবে যাওয়ার সময়। তাহলে কি এখানেও সেম জিনিসটা হইতেছে না, যে দুই পাশ থেকেই বস্তু অতিক্রম করতেছে? এটাও একটা সরল স্পন্দন গতি। এটার কিছু পয়েন্ট এখানে আছে, আমরা এখানে দিছি, সেটা হচ্ছে এই যে মাঝখানে যে পয়েন্ট, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্য অবস্থা। সাম্য
অবস্থা বা সাম্যাবস্থা বলা যায় শর্টে, হ্যাঁ, সাম্যাবস্থা বলা যায়। আচ্ছা, সাম্যাবস্থা, ওকে, এটা হচ্ছে সাম্যাবস্থা, ওকে। এটা হচ্ছে একদম মানে এক্সট্রিম পজিশন, মানে সর্বোচ্চ উচ্চতা, এটাও সর্বোচ্চ উচ্চতা, কারণ এর থেকে বেশি উপরে দেশে উঠবে না, তাই না? এটাই। আচ্ছা, এখন আমাদের বইয়ের মধ্যেও এই সাম্যাবস্থা নিয়ে একটু বলছে যে এই যে যেই বিন্দু থেকে সে হচ্ছে যেই বিন্দুকে সে স্পন্দন হইতে থাকবে হইতে থাকবে হইতে থাকবে, মাঝখানের যে বিন্দুটা, অর্থাৎ এই যে বিন্দুটা, এইটারে বলতেছে হচ্ছে এই যে সাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আশা করি তোমাদের এটাও বোঝা হয়ে গেছে না? হ্যাঁ, আশা করি এই গতির প্রকারভেদ নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা কিন্তু এই সবগুলোকে নোট করবা, হ্যাঁ, প্রত্যেকটা গতির যতগুলা প্রকার আছে সবগুলার উদাহরণ, হ্যাঁ, যেমন এই যে এটা কি উদাহরণ দিলাম, একটা স্প্রিং, তারপর হচ্ছে পেন্ডুলাম, এগুলো হচ্ছে উদাহরণ। এই যেখানে স্পন্দন গতি অসংখ্য উদাহরণ রয়েছে, একটা হচ্ছে স্প্রিং, এরপর কি এই যে দোলনা, এবার যে ঘড়ির পেন্ডুলাম, এগুলো সবই হচ্ছে কি সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ। তো আমরা এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে মনে রাখবো, হ্যাঁ, কারণ উদাহরণই আসবে, ঠিক আছে, উদাহরণই আসবে, ওকে। তো আমরা হচ্ছে এখন কি করব, এখন আমরা হচ্ছে এমসিকিউ সলভে চলে যাই, নাকি কি বলো? চলো দেখি তো আমাদের নেক্সট কি আছে পড়ার। ছেলে পেলে বেয়াদব হয়ে যাচ্ছে, আচ্ছা কাজ করছে। তা আমরা দেখি আমাদের নেক্সট পড়া কি আছে। হ্যাঁ, এই তো বললাম না এমসিকিউ আছে, তো আমরা হচ্ছে এমসিকিউ গুলো একটু সলভ করব, ঠিক আছে। চলো, একটু ঘোলা, কারণ আমি যে পিডিএফটা থেকে নিছি না ওটা একটু ঘোলা ছিল, এটার জন্য আমি আসলে সরি। দেখো, প্রথমে ট্রেন লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেন, অর্থাৎ একটা ট্রেন লাইন, এটা হচ্ছে ট্রেন লাইন, তুমি এটার পাশে দাঁড়ায় রইছো, তুমি এখানে, আর এখান থেকে একটা ট্রেন চলে যেতেছে, তাহলে তুমি দাঁড়ায় রয়েছো আর ট্রেনটা গতিশীল, ওকে। তাহলে তুমি কি বলছে, ট্রেন লাইনের পাশানো দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে, মানে তোমার সাপেক্ষে চলন্ত ট্রেন কি হবে? আপেক্ষিক গতিশীল হবে, আপেক্ষিক স্থিতিশীল হবে, পরম গতিশীল হবে, পরম স্থিতিশীল হবে। স্থির হওয়ার তো কোনো চান্সই নাই, তাই না? কারণ সে গতিশীল। এখন আপেক্ষিক না পরম? আমরা বলছিলাম যে পৃথিবীর সব গতি আপেক্ষিক, তো এটার অ্যান্সার হবে আপেক্ষিক। পরম কখন হয় জানো? যদি আমরা এমন কোনো কিছু মানে কোনোদিন খুঁজে পাই যে হ্যাঁ, পৃথিবী গতিশীল, পৃথিবীর উপরে গ্যালাক্সি গতিশীল, সূর্য গতিশীল, সব গতিশীল, একটা সময় যায় যদি এমন কিছু পাই যে হ্যাঁ ও আর গতিশীল না, তখন ওইটারে বলবো আমরা হচ্ছে পরম গতিশীল, ঠিক আছে। এবার একটু আমরা একটু একটু অ্যান্সার দেখি তো মিলছে কিনা। আমার এটা হ্যাং করতেছে না, এই তো মিলছে মিলছে মিলছে। আচ্ছা, এরপর 2 নাম্বার, সাইকেলের প্যাডেলের গতি কোন ধরনের? সাইকেলের প্যাডেল, আমরা সাইকেল যারা চালাইছি দেখো, এই যে এরকম থাকে না, এরকম একটা থাকে, মাঝখানে একটা গোল্লা, দেন এই পাশে আরেকটা থাকে, তাই না? আর এইখানে একটা হ্যান্ডেলের মতো এখানে থাকে, এটার সাথেও থাকে। পরে কি হয়, এটা এভাবে এভাবে তো না, মানে এই পুরা জিনিসটা হচ্ছে এইভাবে ঘুরে, এটা দিক দিয়ে ঘুরে, এবার ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। এটা কি ঘূর্ণন গতি না? দেখো তো, চলন গতি হবে না, দোলন গতি হবে না, স্পন্দন গতি হবে না, তাহলে কি ঘূর্ণন গতি না? ঘূর্ণন গতি। তাহলে এটা একটু মুছি, এটা মুছবে, মুছছে, হ্যাঁ, ঘ নাম্বার মিলছে এটা। আচ্ছা, এরপর ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে, দেখছো এই যে এটা আমরা একটু আগে পড়ে আসছি, মনে আছে? ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গাড়ির গতি কেমন গতি? একটু আগে পড়ে আসছি, চলন গতি, মনে আছে না? হ্যাঁ, চলন গতি। আচ্ছা, চলো এবার হচ্ছে আমরা এটা যাই। একটি বাক্সের ধাক্কা দিলে এটি না উল্টে যে গতি লাভ করে, মানে একটা বাক্সকে তুমি ধাক্কা দিছো, হুম, এই ধরো এই যে একটা এখানে একটা রাস্তা ছিল, এখানে একটা বাক্স ছিল, এটাকে তুমি ধাক্কা দিছো, ধাক্কা দিলে কি হবে, সে এইখান থেকে এখানে চলে আসবে না, এই চলে আসবে না, তাহলে কি গতি? ঘূর্ণন গতি হওয়ার কোনো চান্স আছে? যদি ধাক্কা দিলে এই যে এখানে কি বলছে দেখো, না উল্টিয়ে, মানে এইভাবে গড়ায় 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 পড়তেছে না, তাহলে না গড়ায় পড়লে সে কি ঘূর্ণন গতি হবে? হবে না। স্পন্দন গতি তো হবেই না, কারণ স্পন্দনের জন্য তো এরকম একটি স্পন্দন হওয়া লাগবে, পর্যায়বৃত্ত হুম হবে না। তাহলে কি থাকে? চলন গতি না? তাহলে চলন গতি হচ্ছে এটার একটা উদাহরণ। আচ্ছা, এরপর এটা হচ্ছে বৈদ্যুতিক পাখার গতি কি রকম, এটা আমরা পড়ে আসছি, এটা ডাইরেক্ট পড়ে আসছি, ঘূর্ণন গতি, তাই না, ঘুরে, ওকে। এখন এই মুচ্ছে না কেন, মুচ্ছে, ওকে। এরপর কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? একটা গতি আমরা দেখছিলাম যে এটা বৃত্তাকারও হয়,
উপবৃত্তাকারও হয়, সরলরেখিকও হয়, হৃৎপিণ্ডের মতোও হয়, এটার কোনো আকার আকৃতি শিওর নাই। কোনটা? এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, মনে আছে? হ্যাঁ, আচ্ছা, এটা উদাহরণ, এই অ্যান্সারটা কেটে গেছে। ওকে, স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কেমন? আমরা পড়ে আসছি স্প্রিং এর গতিগুলো কেমন হয়? সরল স্পন্দন গতি। আচ্ছা, দোলনায় মূলত দুলতে থাকা শিশুর গতি কেমন? দুলতে থাকা শিশুর গতি কেমন হবে? সরল স্পন্দন গতি হবে না? আমরা উদাহরণ দেখছি না? দেখছি। সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? এইখানে একটু কনফিউশন আছে। এটা কি ঘূর্ণন নাকি পর্যায়বৃত্ত? বলতে পারবা? এটা কিন্তু আসলে মানে তুমি যদি বাস্তবিক চিন্তা করো, হ্যাঁ, তোমার বইয়ে মেবি দুইটাই দেওয়া, তাই না? ঘূর্ণন গতির উদাহরণে কি দেওয়া আছে এটা? দেখি তো আমরা একটু ঘূর্ণন গতির উদাহরণটা আরেকবার দেখি তো। না, দেয়া নেই। আকাশে চাঁদ দেয়া আছে, বাট সূর্যের চারপাশে পৃথিবী দেয়া নেই। আচ্ছা, আমাদের সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরেও কিন্তু গোলাকার পথে ঘুরে না। কারণ আমরা জানি ঘূর্ণন গতি হইলে তার অবশ্যই বৃত্তাকার পথে ঘোরা লাগবে, কিন্তু সে তো বৃত্তাকার পথে ঘুরে না, ও একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে না। আর এই যে আমরা পড়ে আসছিলাম উপবৃত্তাকার কক্ষপথে কোন গতি? পর্যায়বৃত্ত। তাহলে এটাও হবে পর্যায়বৃত্ত। সরলরৈখিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ কোনটা? পর্যায়বৃত্ত হবে আবার সরল রৈখিক। ফ্যানের পাখা তো ঘূর্ণন, এটাও না। ধূমকেতু, এটা তো গ্রহ, এটা তো ঘুরে, এটাও সরল রৈখিক না। চাঁদ, এটাও ঘুরে, এটা ঘূর্ণন গতি আমরা দেখে আসছি। তাহলে রয়েছে কি স্প্রিং, এটাই তো একটা সরল রৈখিকে হচ্ছে ডানে বামে যাওয়া আসা করে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সরল রৈখিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ। তাহলে আমরা হচ্ছে এমসিকিউ শেষ করলাম, এবার আমরা একটু ক খ গুলা শেষ করে ফেলি, কি বলো? এটা হচ্ছে বোর্ডে আসা লাস্ট কয়েক বছরের ক খ, আমরা একটু দেখি। দেখো, প্রথমেই পর্যায়বৃত্ত কাকে বলে আমরা পড়ছি না? এটা আমরা পারবো, এটা সংজ্ঞা থেকে আমরা পড়ছি, এটা আবারও মুখস্থ করবা। ঘূর্ণন গতি কাকে বলে? পড়ছি না? খুব সহজে পড়ছি। বৃত্তাকার পথে ঘুরে। আর পর্যায়বৃত্ত হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর ঘুরে, তাই না? আচ্ছা, এরপর ঘড়ির কাঁটার গতি, এটা এগুলো দুটো ছিল ক নাম্বার, এগুলো খ। ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি না ঘূর্ণন গতি? ঘড়ির কাঁটার গতি এটা কি পর্যায়বৃত্ত না ঘূর্ণন? বলো তো। এটা পর্যায়বৃত্ত আবার ঘূর্ণন দুইটাই হয়, কারণ এইটা একে তো বৃত্তাকার পথে ঘুরতেছে, আবার একটা এই যে ৬০ সেকেন্ড পর পর এই ঘড়ির কাঁটা কি হয় ৬০ সেকেন্ড পর পর একই বিন্দু দিয়ে অতিক্রম করে না? তাহলে এটা পর্যায়বৃত্ত গতিও মানতেছে, ঘূর্ণন গতিও মানতেছে। তো দুইটাই মানে তুমি দুইটার সংজ্ঞা লিখবা, যে পর্যায়বৃত্ত গতি মানে হচ্ছে এটা, ঘূর্ণন গতি মানে হচ্ছে এটা। এখন ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটা কি হয়? ঘূর্ণন গতির শর্তও মানতেছে, পর্যায়বৃত্ত গতির শর্তও মানতেছে। তাইলে এটা আসলে দুইটা গতি বলা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর ঘড়ির পেন্ডুলামের গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি ব্যাখ্যা করো। ঘড়ির পেন্ডুলাম, এটা পর্যায়বৃত্ত গতি। আমরা বলছিলাম ঘড়ির পেন্ডুলাম কি একটা সরল স্পন্দন গতি না? এই যে এই পেন্ডুলাম, এটা এদিক যাবে একবার, এদিক যাবে একবার, তাই না? এটা কি সরল স্পন্দন গতি না? আর সরল স্পন্দন গতি সে নিজে কি মনে আছে? সে নিজে একটা পর্যায়বৃত্ত গতি না? মনে আছে কিনা দেখো তো, এই যে আমরা আবার যাই, এই যে এই যে সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। তাহলে ও নিজেই একটা পর্যায়বৃত্ত গতি, খালি একটু বিশেষ ধরন। তাহলে ও কি পর্যায়বৃত্ত না? অবশ্যই পর্যায়বৃত্ত। তাহলে ও পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। তুমি পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা দিবা, এটার সংজ্ঞা দিবা, পরে বলবা যে হ্যাঁ, এটা পর্যায়বৃত্ত গতির শর্তও মানতেছে, স্পন্দন গতির শর্তও মানতেছে। তাহলে কি হবে? আমাদের এটা সত্য। তারপর দোলন গতি একটা পর্যায়বৃত্ত গতি, এই সেম জিনিস। এই যে ঘড়ির পেন্ডুলাম যেই কথা, দোলন গতিতে একই কথা, দুইটা প্রায় একই জিনিস, ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আমাদের আজকের ক্লাস তো এখানেই শেষ, আর কোনো কিছু আমরা দেখতে পারতেছি না। তো আমরা হচ্ছে মোটামুটি আজকে অনেকটুকু শেষ করে ফেলছি, হ্যাঁ? আমরা এই চ্যাপ্টারের আমি আশা করি ৫ থেকে ৬টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি শেষ করে দিব। ৫টা ক্লাস নিব হচ্ছে এই যে এভাবে, যে টপিক পড়বো, ওই টপিকের সাথে যতগুলো এমসিকিউ থাকে, যতগুলো ক, খ থাকবে, তারপর হচ্ছে যদি গ, ঘ থাকে সেক্ষেত্রে গ, ঘও আমরা হচ্ছে প্রতি থিওরি পড়ার পর ওই অঙ্কগুলো করায় ফেলবো, হ্যাঁ? আচ্ছা, আর একদম শেষে আমরা হচ্ছে একটা ডাউট সলভিং ক্লাস, কিংবা হচ্ছে মানে পুরোপুরি ম্যারাথন টাইপের একটা ক্লাস নিব, যেটা হচ্ছে ধরো পুরোটাই সিকিউ সলভের উপরে থাকবে কিংবা এমসিকিউ সলভের উপরে থাকবে, এরকম একটা ক্লাস নিব। তো টোটাল ৬ ক্লাসের মধ্যে আমি আশা করি এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, তোমরা হচ্ছে এই যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারো। বিকাশ নাম্বার এবং নগদ নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আমরা হচ্ছে প্রথম অধ্যায়টা অলরেডি শেষ করছি,
দ্বিতীয় অধ্যায় এই যে আজকে শুরু করলাম, দ্বিতীয় অধ্যায় আশা করি এই মাসের মধ্যে দ্বিতীয় অধ্যায়ও শেষ হবে, এবং পাশাপাশি আমরা চেষ্টা করব আরও একটা অধ্যায় এই মাসেই শেষ করার। অর্থাৎ 3টা অধ্যায় যাতে এই মাসেই শেষ হয়ে যায়, এটা আমরা চেষ্টা করব। এবং এই 3টা চ্যাপ্টার ধরো কোনটা কোনটা হইতে পারে আমি বলি। প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় পড়তেছি, এরপরে চতুর্থ অধ্যায় পড়ব, আর এরপরে আরেকটা চ্যাপ্টার পড়ব। হ্যাঁ, ওইটা আমরা হচ্ছে কোন চ্যাপ্টারটা পড়তে পারি এটা আমি এখনো বলতে পারতেছি না। আমরা কোনো একটা চ্যাপ্টার পড়বো, হয়তো বা তৃতীয় চ্যাপ্টারটা পড়বো না, ওটা পরে পড়বো, অথবা আমাদের পেইড কোর্সে আসলে আমরা পড়ে ফেলবো। আমাদের যে মেইন কোর্স আছে, কোর্সের ভিতরে আমরা যেহেতু সবগুলো চ্যাপ্টার পড়তেছি, তো ওইখানে আমরা হচ্ছে অর্ধবার্ষিকের ফুল সিলেবাস কমপ্লিট করে দিব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগেই। আর আমরা ফ্রিতে যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো আসবে হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, আর অন্য একটা অধ্যায়। ওইটা হয়তো বা শুরুর দিকের হবে না, ওটা আশা করি বা শেষের দিকের কোনো একটা চ্যাপ্টার হইতে পারে। বাট আমরা যখন আমাদের পেইড কোর্সে আমরা হচ্ছে সম্পূর্ণটাই শেষ করে দিব। তোমরা চাইলে এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আশা করি আজকের ক্লাসটা বুঝছো। কোথাও যদি না বুঝো আমাকে হচ্ছে গ্রুপে জানাতে পারো, কিংবা হচ্ছে আমাদের আহ, এই ক্লাসের কমেন্টে জানাইতে পারো। আমি সব জায়গাতেই অ্যান্সার দিব, কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।